নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। আজকে আমরা আলোচনা করব একটা এডিটোরিয়াল রিপোর্ট কর্পোরাল পানিশমেন্টের ওপর। মূলত ডব্লিউবিসিএস এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য এডিটোরিয়াল রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্লার্কশিপেও তোমার এডিটোরিয়াল রিপোর্ট দিলেও দিতে পারে, যদিও ক্লার্কশিপ পরীক্ষায় ডেস্ক রিপোর্ট দেওয়ার সম্ভাবনা বেশি। তো মোটামুটি মিসলেনিয়াস হোক অথবা ডব্লিউবিসিএস হোক, আমাকে 200 শব্দের মধ্যে রিপোর্ট লিখতে হবে। কোনো কারণে তুমি যদি ঠিকঠাক মতো লেখো, লেখার ভাষা ঠিক হয় এবং সবকটা পয়েন্ট চলে আসে, তো সেক্ষেত্রে তুমি 170 অথবা 180 শব্দেও লেখাটাকে ফ্রেম করতে পারো। অন্যদিকে ক্লার্কশিপ পরীক্ষার জন্য তোমাকে শব্দ সংখ্যা বরাদ্দ থাকবে 150, কিন্তু যেহেতু ক্লার্কশিপ পরীক্ষায় খুব কম সময়ের মধ্যে অনেকগুলো টপিক কভার করতে হয়, তোমার লেখাটা মোটামুটি 110 থেকে 120 শব্দের মধ্যে ঘোরাফেরা করলেও কোনো অসুবিধা নেই। ডেস্ক রিপোর্টের সাথে এডিটোরিয়াল রিপোর্টের যেটা মূল পার্থক্য, ডেস্ক রিপোর্ট মূলত 2-1 দিন আগের কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে লেখা হয়ে থাকে। অর্থাৎ মনে করো গতকাল কোনো একটা স্কুলে কোনো একটা বাচ্চাকে পানিশ করা হয়েছে এবং তাকে ফিজিক্যালি হ্যারাস করা হয়েছে, অ্যাসল্ট করা হয়েছে, তো সেটার উপর যখন তুমি লিখবে সেটা ডেস্ক রিপোর্ট হবে। অন্যদিকে তুমি যখন কর্পোরাল পানিশমেন্টের উপর সামগ্রিকভাবে লিখছো, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন স্কুলে বিভিন্ন সময় এই যে একটা কুপ্রথা চলছে, তার কি কি দিক রয়েছে, কেন এটা বন্ধ হওয়া উচিত, এই সামগ্রিকভাবে যখন আলোচনা করছো, সেটা এডিটোরিয়াল রিপোর্টের আওতায় পড়বে। স্বাভাবিকভাবে যেহেতু এটা এডিটোরিয়াল রিপোর্ট, তাই এক্ষেত্রে বাইয়ে স্টাফ রিপোর্টার লেখার দরকার নেই। এমনকি তুমি যদি ডেট অথবা জায়গার নাম উল্লেখ নাও করো তাহলেও কোনো সমস্যা নেই এবং উল্লেখ করার দরকারও নেই। তো চলো শুরু করা যাক আজকে সেশন কর্পোরাল পানিশমেন্টের ওপর। এই কর্পোরাল পানিশমেন্টকে আমরা ফিজিক্যাল পানিশমেন্টও বলে থাকি, অর্থাৎ গায়ে হাত তুলছে, বেত দিয়ে মারছে, এই জাতীয় বিষয়কে কর্পোরাল পানিশমেন্টের আওতাভুক্ত করা হয়েছে। তো প্রথম সেন্টেন্স বলছে, কর্পোরাল পানিশমেন্ট মিন্স পানিশমেন্ট দ্যাট ইজ ফিজিক্যাল ইন নেচার। অর্থাৎ প্রথম সেন্টেন্সে আমরা কর্পোরাল পানিশমেন্ট বলতে কি বোঝায় সেটাকে সংজ্ঞায়িত করেছি। এটা হচ্ছে কি একটা ফিজিক্যাল, অর্থাৎ গায়ে হাত তুলছে। ইট ইজ স্টিল প্রিভ্যালেন্ট ইন মোস্ট স্কুলস ইন ইন্ডিয়া, এসপেশালি ইন রুরাল অ্যান্ড সাবারবান এরিয়াস, ইভেন দো ইট ইজ ইলিগাল। তাহলে দ্বিতীয় সেন্টেন্স বলছে যে ভারতবর্ষের বিভিন্ন স্কুলে এটা অত্যন্ত প্রকট, মানে এই প্রথাটা চলে আসছে। এবং কোন স্কুলগুলোতে? বিশেষত যেগুলো গ্রামের এবং যেগুলো মোটামুটি শহরতলির, সাবারবান এরিয়ার। যদিও ইভেন দো কন্ট্রাস্ট শো করে, ইভেন দো ইট ইজ ইলিগাল, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে বেআইনি। প্রিভ্যালেন্ট শব্দটার অর্থ হচ্ছে প্রকট। এখানে চাইলে তুমি হোয়াইট স্প্রেড শব্দটাও ব্যবহার করতে পারো। এবার কি বলছে? There are several instances of teachers beating up children reported in recent times. সহজভাবে বলতে গেলে সাম্প্রতিক বিভিন্ন রিপোর্টে এরকম বেশ কিছু খবর প্রকাশিত হয়েছে যেখানে টিচারদের ছাত্রদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করা বা ফিজিক্যাল পানিশমেন্ট দেওয়ার নানা ঘটনা উঠে এসেছে। এর পরের অংশটাকে আমি একটু হলুদ দিয়ে হাইলাইট করে দিয়েছি। যেহেতু ক্লার্কশিপ পরীক্ষায় তুমি 200 শব্দ লিখতে পারবে না, সুতরাং এটার জন্য আলাদা করে তো আর নোট রেডি করা সম্ভব নয়। সুতরাং যেগুলো হলুদ দিয়ে মার্ক করা আছে সেই অংশগুলোকে তোমরা বাদ দিয়ে দেবে, কিন্তু মিসলেনিয়াস অথবা বিসিএস এর ক্ষেত্রে এটা কিন্তু লিখতে হবে। তো কি বলছে? দিস ইজ আ ম্যাটার অফ গ্রেভ কনসার্ন as it directly affects students' physical and psychological well-being and hinders their learning and development. অর্থাৎ এটা হচ্ছে অত্যন্ত সিরিয়াস একটা ম্যাটার এবং কনসার্ন মানে একটা উদ্বেগের বিষয়। কেন? অ্যাজ বলতে এখানে বিকজ বোঝাচ্ছে, কারণ এটা সরাসরি স্টুডেন্টের শারীরিক এবং সাইকোলজিক্যাল যে দিক তাকে এফেক্ট করছে, তার উপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে। অ্যান্ড হিন্ডার্স মানে হচ্ছে আটকানো, অবরুদ্ধ করা। হিন্ডার্স দেয়ার লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ তারা যে পড়াশুনো করছে, তাদের যে শেখা এবং সাথে সাথে তাদের যে বিকাশ হচ্ছে এই পড়াশুনোর মাধ্যমে, সেইটাকে কোথাও গিয়ে যেন প্রতিহত করছে এই কর্পোরাল পানিশমেন্ট। তাহলে এটা হলো আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফে কি বলা হচ্ছে?
বলছে ইউজিং কর্পোরাল পানিশমেন্ট ইন স্কুল ইজ নট অ্যান ইফেক্টিভ or ethical method for managing behavior concern। অর্থাৎ একটা স্কুলে দেখবে এরকম বিভিন্ন বাচ্চা রয়েছে যাদের ব্যবহারে কিছুটা সমস্যা রয়েছে, অর্থাৎ তাদের যে ব্যবহার বা আচরণ সেটা সম্পূর্ণভাবে ঠিক নয়, কারণ তারা হয়তো বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পরিবার থেকে আসছে, সেখানে তাদের আর্থিক বৈষম্য রয়েছে, তাদের সামাজিক বৈষম্য রয়েছে। সুতরাং বিভিন্ন পরিবার থেকে বিভিন্ন বাচ্চা আসে বলে তাদের প্রত্যেকের ব্যবহার বা আচরণ যে একই রকম হবে বা পলিশড হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু সাথে সাথে এটাও বলে দেয়া হচ্ছে যে এই যে ইউজিং কর্পোরাল পানিশমেন্ট অর্থাৎ শারীরিকভাবে নিগ্রহ করা স্টুডেন্টদের, এটা কখনোই কোনো এফেক্টিভ অথবা এথিক্যাল মেথড হতে পারে না। তো এই যে বিহেভিয়ার, এগুলোকে মেনটেন করার, এগুলোকে মেন্ট করার বা ম্যানেজ করার অন্য কোনো পন্থা থাকতে পারে, কিন্তু সেটা কখনোই কর্পোরাল পানিশমেন্ট নয়। কেন? ইট ইজ ক্রুয়েল to subject a child to physical violence in school in the name of discipline or education। বলছে এটা যথেষ্ট নিষ্ঠুর একটা প্রথা কোনো একজন বাচ্চাকে বা কোনো একটি বাচ্চাকে তোমার ফিজিক্যাল ভায়োলেন্সের মুখোমুখি করে দেয়া, কিসের নামে? ডিসিপ্লিন অথবা শিক্ষার নামে। অর্থাৎ তার আচরণ বা শিক্ষার নাম করে কোনো একটা ক্ষুদে বাচ্চাকে সরাসরি তুমি ফিজিক্যাল পানিশমেন্ট দিয়ে দিলে এটা অত্যন্ত নিকৃষ্ট এবং একই সঙ্গে ক্রুয়েল একটা প্রথা। দিস টাইপ অফ টর্চার কজেস পেইন, হিউমিলিয়েশন, লো সেলফ এস্টিম, ডিপ সাইকোলজিক্যাল ট্রমা অ্যান্ড ডিস্ট্রেস টু আ পিপল। এখানে দেখো PUPIL এটার মানে হচ্ছে স্টুডেন্ট, আর একটা হচ্ছে PEO PLE এটার মানে তো জনগণ, এবং এটা প্লুরাল নাউন হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে বলছে যখন ফিজিক্যাল পানিশমেন্ট করা হচ্ছে বা কর্পোরাল পানিশমেন্ট করা হচ্ছে, তাহলে এটা ছাত্রছাত্রীদের উপর কি কি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাহলে প্রথম হচ্ছে কজেস পেইন, তাদের বিভিন্ন রকম ব্যথার উদ্রেক হচ্ছে। হিউমিলিয়েশন, তাদেরকে যথেষ্ট হিউমিলিয়েট করা হচ্ছে, কারণ দেখো সবাই বাচ্চা বলতে কিন্তু সবাই ইনফ্যান্টের বাচ্চা নাও হতে পারে। তো যখন কোনো স্টুডেন্ট ক্লাস 4, 5, 6, 7, 8-এ উঠছে, তাদের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসছে, তাদের আচরণ ব্যবহার এগুলোতে পরিবর্তন আসছে। তো অনেক সময় কি হয়, এই বাচ্চারা অত্যন্ত হিউমিলিয়েটেড অথবা অপমানিত বোধ করে, এবং এর সাথে সাথে লো সেলফ এস্টিম অর্থাৎ তাদের আত্মবিশ্বাস এবং নিজের প্রতি নিজের যে সম্মান সেটা কোথাও একটা কমে যায়, অর্থাৎ তারা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে থাকে। এবং একই সাথে ডিপ মানে গভীর সাইকোলজিক্যাল ট্রমা অর্থাৎ মানসিকভাবে তারা ট্রমা বা একদম বিপর্যস্ত হয়ে ওঠে। অ্যান্ড ডিস্ট্রেস টু আ পিপল অর্থাৎ তার সাথে সাথে নানা রকম চাপ থাকছে। তার মানে এখানে যা যা বলা হচ্ছে, এই পিপলকে নানা রকম নেতিবাচক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যখন সে বা তারা এই ধরনের ফিজিক্যাল টর্চারের সম্মুখীন হয়। তারপরের অংশটা আবার হলুদ দিয়ে মার্ক করা হয়েছে, অর্থাৎ যখন তুমি ক্লার্কশিপ পরীক্ষা দেবে এই অংশটা চাইলে বাদ দিয়ে দিতে পারো। বলছে আ চাইল্ড ক্যান হার্ডলি ইগনোর দ্য হিউমিলিয়েশন অ্যান্ড হার্ট অফ কর্পোরাল পানিশমেন্ট। একটা বাচ্চা প্রায়শই ইগনোর করতে পারে না এই অপমান এবং যন্ত্রণাকে, যেটা তারা পাচ্ছে কিসের থেকে? কর্পোরাল পানিশমেন্টের থেকে। বিষয়টা বুঝে, এরকম অনেক সময় হয় শুধুমাত্র তোমাকে কেউ মারলো, তুমি ক্লাস 7-এ পড়ো বা 8-এ পড়ো, একটা তো তোমার শারীরিক ব্যথা বা নিগ্রহের জায়গা থাকছেই, কিন্তু ভরা ক্লাসের মধ্যে, বিশেষত সেখানে হয়তো মেয়ে স্টুডেন্টও আছে বা ছেলে স্টুডেন্টও আছে, অর্থাৎ অপোজিট সেক্স বা জেন্ডারের স্টুডেন্ট রয়েছে, সেখানে তাদের সামনে যখন অপমান করা হয়, এই সমস্ত বাচ্চাদের মধ্যে একটা অসম্ভব নেগেটিভিটি কাজ করে এবং তারা এই ব্যাপারটা কিন্তু লং রানে গিয়েও ভুলতে পারে না। তো সেটাই বলছে এ চাইল্ড ক্যান হার্ডলি ইগনোর দ্য হিউমিলিয়েশন অ্যান্ড হার্ট বলতে আঘাত অফ কর্পোরাল পানিশমেন্ট। তারপর কি বলছে? দ্য টিয়ার্স মাইট হ্যাভ ড্রাইড অর্থাৎ তার হয়তো চোখের জল শুকিয়ে যেতে পারে। অ্যান্ড দ্য পেইন অফ দ্য অ্যাবিউজ মাইট হ্যাভ সাবসিডেড অর্থাৎ তার যে শারীরিক ব্যথা আঘাতের পর সেটাও হয়তো একটা সময় পর
কমে যাবে, বাট নেভার দ্য হিউমিলিয়েশন অ্যান্ড দ্য এমটি গাট ফিলিং দ্যাট সোসাইটি হ্যাজ বিট্রেড দেম অ্যান্ড নট ডেলিভার্ড দ্য প্রোটেকশন ইট প্রমিসেস। অর্থাৎ এখানে একটা কি অসাধারণ কথা বলা হচ্ছে যে একটা বাচ্চা হয়তো সময়ের ব্যবধানে তার চোখের জল শুকিয়ে যাবে, হয়তো তার যে প্রাপ্ত আঘাত সেটাও হয়তো কমে যাবে, কিন্তু যে অপমান সে গ্রহণ করছে ওই দিনের ওই ফিজিক্যাল পানিশমেন্টের জন্য, সেটা তার মধ্যে এমন একটা গাট ফিলিং তৈরি করবে যে সোসাইটি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং তার যে প্রোটেকশন পাওয়ার কথা সেটা সে পায়নি। কারণ একজন চাইল্ড সে তো জানবেই যে তাকে রক্ষা করা বড়দের কর্তব্য, এবং এটা আমাদের কনস্টিটিউশনেও বলা আছে আর্টিকেল 21-এর মধ্যে। সেটা কি, যে রাইট টু লাইফ, অর্থাৎ আমাদের যে বাঁচার অধিকার। তো যদিও এর কিছু এক্সেপশন রয়েছে, কিন্তু কোথাও গিয়ে এই ব্যাপারটাকেও ভায়োলেট করে দেয়া হচ্ছে। সুতরাং সমাজের সম্পর্কে তার একটা ছোটবেলা থেকেই নেতিবাচক ধারণার জন্ম নেবে, যে সমাজের তো উচিত ছিল বা বড়দের তো উচিত ছিল এই জাতীয় সমস্যার থেকে আমাকে প্রতিহত করা, আমাকে আটকানো, আমাকে রক্ষা করা, কিন্তু সমাজ যে প্রমিসটা আমাকে করেছিল বা যেটা হওয়া উচিত সেটা কোথাও হয়নি। তাহলে চলে আসি লাস্ট প্যারাগ্রাফে। লাস্ট প্যারায় বলছে, দ্য ইম্পোজিশন অফ কর্পোরাল পানিশমেন্ট অন দ্য চাইল্ড is not in consonance with his right to life guaranteed by Article 21 of the Constitution of India। অর্থাৎ এই যে কর্পোরাল পানিশমেন্ট তার উপর ইম্পোজ করা হচ্ছে, তার উপর চাপিয়ে দেয়া হচ্ছে, সহজে তাকে আঘাত করা হচ্ছে, এটা কখনোই কার সঙ্গে মিলছে না? তোমার ভারতবর্ষের আর্টিকেল 21-এ কনস্টিটিউশনে যেটা বলা হয়েছে রাইট টু লাইফ, তো সেইটার সঙ্গে কোথাও গিয়ে যেন পরিপন্থী হয়ে যাচ্ছে বা সামঞ্জস্য থাকছে না। সাবজেক্টিং দ্য চাইল্ড টু কর্পোরাল পানিশমেন্ট ক্যানট বি পার্ট অফ এডুকেশন। অর্থাৎ কোনো একজন বাচ্চাকে কর্পোরাল পানিশমেন্ট দিয়ে তাকে তার বিহেভিয়ার চেঞ্জ করানো, তার আচরণগত পরিবর্তন করা, এটা কখনোই আমাদের শিক্ষার অংশ বা অঙ্গ হতে পারে না। লাস্টে আমাদের একটা পজিটিভ ভাইব বা পজিটিভ নোটে লেখাটাকে শেষ করতে হবে। তো সেটাই বলা হচ্ছে, অল এডুকেশনাল ইনস্টিটিউশনস মাস্ট অ্যাডপ্ট অ্যান্ড এনফোর্স আ জিরো টলারেন্স পলিসি টুয়ার্ডস কর্পোরাল পানিশমেন্ট। অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানের উচিত, যেগুলো মূলত শিক্ষা প্রতিষ্ঠান, তাদেরকে এমন একটা নীতি গ্রহণ করতে হবে জিরো টলারেন্সে। জিরো টলারেন্স মানে যখনই দেখা যাবে যে বাচ্চাদের ওপর কেউ হার্ম করছে, সেটা টিচার হোক বা অন্য কেউ যেই হোক না কেন, অফিসের কর্মী হোক, তো সেটাকে কোনোভাবে টলারেট করা যাবে না। সুতরাং আমাদেরকে এই কর্পোরাল পানিশমেন্টকে সরাসরি এলিমিনেট করতে হবে। এখানে একটা ছোট্ট পয়েন্ট আমি বলবো, যেটা সেকেন্ড প্যারায় যদি তোমরা পারো জায়গা থাকে একটু অ্যাড করে দিও। সেটা কি, এই যে ট্রমার কথা বলছি, লো সেলফ এস্টিমের কথা বলছি, ডিপ সাইকোলজিক্যাল ট্রমা, এইসবের কথা বলছি, এর ফলে আরও একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে স্কুল ড্রপ আউট। স্কুল ড্রপ আউট বলতে তারা স্কুলে আসা ছেড়ে দেয়, অর্থাৎ মারের ভয়ে স্কুলে যে আসার যে প্রবণতা এটা কমে যায়, কারণ তাদের একটা ফিয়ার সাইকোসিস তৈরি হয় যে স্কুলে গেলেই মার খাবো। এমনকি যে সাবজেক্টের টিচার মারে, তো সেই সাবজেক্টের প্রতিও তাদের একটা দুর্নিবার ভয়ের সঞ্চার হয়। তো এই জিনিসগুলো একেবারেই উচিত নয়। তোমরা চাইলে, এবং চাইলে নয়, অবশ্যই এই পয়েন্টটা অ্যাড করে দিও, আমি মিস করে গেছি, সেটা হচ্ছে স্কুল ড্রপ আউট। ওই সেকেন্ড বা থার্ড লাইনে সেকেন্ড প্যারায় একটু জাস্ট অ্যাড করে দিও। তাহলে আমরা পরের দিন নতুন অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।